দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ আমার দেশ। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে এমন খবরই প্রকাশ করেছিল সমকাল, যুগান্তর, ইত্তেফাক ও কালের কণ্ঠসহ কয়েকটি সংবাদ মাধ্যম। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই খবরটি সম্পূর্ণই ভুয়া। সে যাই হোক, ভুয়া হোক আর সঠিক হোক, আমাদের ভিডিওর টপিক সেটি নয়। আমাদের এই ভিডিওতে আলোচনা করব মুক্তিযুদ্ধে শেখ মুজিবের অবদান নিয়ে। আওয়ামী লীগ সবসময় মুক্তিযুদ্ধের সমস্ত ক্রেডিট দিয়ে দিত মুজিবকে, আর জিয়াকে বানানো হতো খুনি। 15 বছরে আওয়ামী লীগ কখনোই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে দেয়নি। কিন্তু পর্যালোচনা করলে দেখা যায় যুদ্ধ দেখে ভয়ে পাকিস্তানে পালিয়েছিলেন মুজিব। এমনকি নিজের পরিবারকে বাঁচাতে পাক সেনাদের সাথে হাতও মিলিয়েছিলেন মুজিব। সেদিক থেকে চিন্তা করলে আসলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াই। এর আগে মেজর ডালিম তার লাইভে যেসব তথ্য ফাঁস করেছেন তার মধ্যে সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে মুজিবের পালিয়ে যাওয়ার বিষয়টি। এতদিন আমরা জানতাম শেখ মুজিবই মুক্তিযুদ্ধের সবকিছু, অথচ এখন জানা গেল মুক্তিযুদ্ধের আগেই মুজিব নিজে এবং তার পরিবারকে বাঁচাতে ইচ্ছা করেই পাক সেনাদের কাছে আত্মসমর্পণ করেন। আর এদিকে দিশাহারা হয়ে মরতে বসেছিল গোটা বাঙালি জাতি। আর ঠিক সেই সময় পুরো জাতিকে পথ দেখান মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ঘোষণা দেন এবং পুরো দেশকে নেতৃত্ব দিয়ে স্বাধীন করেন। আর মুজিব যুদ্ধের পর দেশে ফিরে হয়ে যান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। মেজর ডালিম সাংবাদিক ইলিয়াসের লাইভে এসে বলেন, তথাকথিত নেতারা যখন ভারত পালিয়ে গেল, ছিল না যখন কেউ নেতৃত্ব দেওয়ার। সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত। পাকিস্তান বাহিনী যখন বাঙালির ওপর হামলে পড়েছিল, তখন মেজর জিয়ার থেকেই স্বাধীনতার ঘোষণা আসে। আমি তখন পাকিস্তান আর্মিতে। মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই। আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম। মেজর ডালিম বলার আগেও শেখ মুজিবের এক সময়ের বন্ধু তাজউদ্দিন আহমেদ তার নেতা ও পিতা বইয়ে লিখে গেছেন, শেখ মুজিব 25 মার্চ ইচ্ছাকৃত গ্রেফতার হয়েছেন। তিনি স্বাধীনতা ঘোষণা দিতে অস্বীকৃতি জানান। শেখ মুজিবুর রহমান নিজে ইচ্ছাকৃতভাবেই পাকিস্তানি বাহিনীর হাতে ধরা দিয়েছিলেন। আর এটা কোনো কাকতালীয় ব্যাপার ছিল না। পূর্ব পাকিস্তানের পরিকল্পনা অনুযায়ী শেখ সাহেব এরকমটি করেছিলেন। মূলত তার উদ্দেশ্য ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া। এজন্য বরাবরের মতোই তিনি পাকিস্তানের বিরুদ্ধে যেতে চাইতেন না। চিন্তা করুন মুজিব কতখানি ক্ষমতালোভী ছিলেন। মানে মুজিব এতটাই ক্ষমতালোভী ছিলেন যে পাকিস্তানের হাত মেলাতেও কার্পণ্য করেননি। এ থেকে প্রমাণ হয় দেশের স্বাধীনতা নয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়াটাই বড় লক্ষ্য ছিল মুজিবের কাছে। তাজউদ্দিন আহমেদ তার বইয়ে লিখে গেছেন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করে মুজিবের স্বেচ্ছায় গ্রেফতার বরণ ও যুদ্ধকালে বাংলাদেশ সরকারসহ নেতাদের আচরণ দেখে আমরা বুঝেছিলাম আমাদের সব প্রচেষ্টা ব্যর্থ। নির্বাচনের পরেই শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন। সেই সময় দেখা করতে চাইলে তিনি ব্যস্ততার অজুহাতে আমাকে এড়িয়ে যেতে থাকেন। মুজিবের আচরণ দেখে আমার মনে সন্দেহ হয় যে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়াকেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন। এছাড়া 7 মার্চের ভাষণের পেছনেও ছিল অন্য একটি ঘটনা, যেটা আমরা অধিকাংশ মানুষ জানার চেষ্টা করি না। 7 মার্চের পরে যখন মুজিবের পক্ষ থেকে আর কোনো বার্তা পাওয়া গেল না, তখন জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছিল। তারা মুজিবকে আর সময় দিতে রাজি না। এমনকি গুজবও উঠে গিয়েছিল শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। যেহেতু আইয়ুব খান ও ভুট্টো মুজিবকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এরকম উত্তেজনাপূর্ণ মুহূর্তে বঙ্গবন্ধু, ইয়াহিয়া, ভুট্টো তারা 3 জনই ভীষণ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। তাজউদ্দিন তার বইয়ে লিখেন, 3 নেতা ভালোভাবে বুঝতে পারেন এভাবে 7 মার্চের পরে সময় নিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে। তারা সবাই ভীত হয়ে পড়েন। সেজন্য তারা 24 মার্চের বৈঠকে শেষ সিদ্ধান্ত নেন। সে সিদ্ধান্ত মতো মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। কিন্তু সেই পরিবেশে তা সম্ভব নয়। পরিবেশকে শান্ত করতে সময়ের দরকার আছে। তার জন্য সময় কাটাতে মুজিবকে স্বেচ্ছায় গ্রেফতার বরণ করতে হবে। তারপর ইয়াহিয়া কঠোর হস্তে মিলিটারি নামিয়ে পরিবেশকে শান্ত করবে। তার জন্য ক্ষয়ক্ষতির দায়িত্ব মুজিবকে বহন করতে হবে না। বাঙালিরাও পরবর্তীকালে মুজিবের ওপর সে দায়ভার চাপাতে পারবে না। আরও সিদ্ধান্ত হয় যে ইয়াহিয়া জাতীয় ও প্রাদেশিক পরিষদ ভাঙবে না, কেননা পরবর্তীকালে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার গড়তে তাদেরকে দরকার হবে। আওয়ামী লীগ নেতা ও কর্মীদের ওপর কোনো অত্যাচার না করার নিশ্চয়তা ইয়াহিয়া মুজিবকে দেন। বৈঠকে তারা সবাই একমত পোষণ করেন যে কঠোর হাতে আন্দোলন দমনের পরে দেশ যখন শান্ত হবে, তখন মুজিব প্রধানমন্ত্রী হলে কেউ মুজিবের ও অখণ্ড পাকিস্তানের বিরোধিতা করতে সাহস পাবে না। গ্রেফতারের পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেরকমই বাস্তবায়ন হয়। মুজিব যে ইচ্ছায় গ্রেফতার হয়েছিলেন আরও একটু গভীরভাবে ভাবলে আপনি নিজেও বুঝতে পারবেন।
এটি হচ্ছে 25 মার্চ রাত 11টার পরের ঘটনা। তাজউদ্দিন লিখেন, শেখ মুজিবুর রহমানকে ফোন করি এবং তাকে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার অনুরোধ জানাই। তিনি আমাকে বললেন যে তখন সেখানে নজরুল ইসলাম, শেখ মনিসহ প্রায় সব আওয়ামী লীগ ও ছাত্র নেতারা আছেন। তাদের সবাইকে তিনি আন্ডারগ্রাউন্ডে যাওয়ার নির্দেশ দিয়েছেন, আর তিনি তখনই আন্ডারগ্রাউন্ডে বেরিয়ে পড়বেন। পরে কলকাতায় এসে জানতে পারি ওই সময় আওয়ামী লীগ নেতারা যারা উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধুর বাড়িতে ছিলেন, তারা সবাই মুজিবের বাড়ি থেকে বেরিয়ে আন্ডারগ্রাউন্ডে যেতে পারলেন ও নিরাপদে ভারতে আসতে পারলেন। কিন্তু মুজিব তা পারলেন না কেন? ইপিআর ও পুলিশ হেডকোয়ার্টার আক্রমণ শেলিংয়ের প্রথম শব্দের প্রায় 1 ঘণ্টা পরে মিলিটারি মুজিবের বাড়িতে যায় এবং তাকে গ্রেফতার করে। 1 ঘণ্টা সময় পেয়েও তিনি আন্ডারগ্রাউন্ডে গেলেন না। আর স্বাধীনতা ঘোষণা সই করা কাগজও কাউকে দিলেন না কেন? মিলিটারি নামবে খবর যেন তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্রে স্বাক্ষর করে আওয়ামী লীগ নেতাদের হাতে তা আগে দিলেন না কেন? এসব প্রশ্নের উত্তর খুঁজলে সঠিক সত্য বেরিয়ে আসবে। প্রকৃতপক্ষে শেখ মুজিব সাহেবের পরিকল্পনা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। তিনি তৎকালীন পুরো পূর্ব পাকিস্তানের জনগণের সমর্থনকে গোপনে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। ইয়াহিয়া ও ভুট্টোর সঙ্গে গোপন বোঝাপড়ার কথা মুজিব কাউকে বলেননি। সেই চরম মুহূর্তে তিনি স্বাধীন বাংলাদেশের ঘোষণাও করলেন না, কেননা মুজিব, ইয়াহিয়া ও ভুট্টোর পরিকল্পনা ছিল মাতৃগর্ভে বাংলাদেশ শিশুটিকে হত্যা করা। আর মুজিবের মনেও দৃঢ় বিশ্বাস ছিল যে তার ঘোষণা ও নেতৃত্ব ছাড়া বাংলাদেশ কোনোদিনই স্বাধীন হতে পারবে না। বঙ্গবন্ধুর ইচ্ছাকৃত গ্রেপ্তার হওয়ার ব্যাপারটা আরও ভালো বুঝতে পারা যায় মুক্তিযুদ্ধ বিষয়ক একজন লেখকের এ লেখা থেকে। মজুদ অস্ত্র হাতে নিয়ে ও অস্ত্রধারীদের বশ্যতা স্বীকার করাতে ঢাকার পিলখানায় ইপিআর হেডকোয়ার্টার ও রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টারে অপারেশন চালাতে পাক সেনাদের প্রায় 1 ঘণ্টা সময় লাগে। তারপরে তারা লাল, সবুজ, সাদা রঙের হাউই আলো উপরে ছাড়তে ছাড়তে, তার সঙ্গে গুলি ছুটতে ছুটতে বিভিন্ন দিকে অপারেশন চালাতে অগ্রসর হতে থাকে। 5 তলায় একটি বাড়ির ছাদের ওপর উঠে সেই আলোর চমকানি দেখে ও গুলির শব্দ শুনে আমরা তাদের গতিবিধি দেখতে থাকি। আমরা দেখতে পেলাম যে রাজারবাগ পিলখানার প্রথম শেলিংয়ের শব্দের প্রায় 1 ঘণ্টা পরে পাক আর্মি মুজিবকে গ্রেফতার করে। এত সময় পেয়েও মুজিব স্বাধীনতা ঘোষণা করলেন না, আর আত্মগোপনেও গেলেন না। দেশের তখনকার বাস্তব অবস্থা স্বাধীনতা যুদ্ধের পক্ষে ছিল। মূলত তখনকার ছাত্র নেতৃত্বের চাপে শেখ মুজিব 7 মার্চ ভাষণে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এ ধরনের ঘোষণা দিতে বাধ্য হয়েছিলেন। জেনারেল ইয়াহিয়া খানের সঙ্গে এক বৈঠকে তিনি প্রকাশ্যে বলেও ফেলেছিলেন, আমি যদি আপনার কথা মতো কাজ করি তাহলে ছাত্র নেতারা আমাকে গুলি করবে, আর যদি আমি ছাত্র নেতাদের কথা মতো চলি তাহলে আপনি আমাকে গুলি করবেন। বলুন তো এখন আমি কি করি? সুপ্রিয় দর্শক, সব মিলে এই ঘটনা প্রমাণ করে মুক্তিযুদ্ধের সময় মুজিব মাঠে ছিলেন না। সে প্রেক্ষাপটে মুজিবের মুক্তিযোদ্ধার সনদ বাতিল করাটা খুব বেশি বাড়াবাড়ি নয় নিশ্চয়ই। এ বিষয়ে আপনার মতামত জানতে চাই। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার যে কোনো মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।